ভারতীয় সংবিধান থেকে 25টি ওয়ান লাইনার কোশ্চেন তাহলে আজকের এই ভিডিওতে, যেগুলো ইম্পর্ট্যান্ট হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। এভাবে আমরা শেষ করছি পুরো সংবিধানটাকে, কমপ্লিট ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? সেনাবাহিনীর প্রধান হেডকে? রাষ্ট্রপতি। 3 সেনাবাহিনীদেরই প্রধান রাষ্ট্রপতি। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করতে পারেন কে? একমাত্র একজন, তিনি হলেন আমাদের দেশের রাষ্ট্রপতি। তাহলে জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান, এবং তিনি যুদ্ধ ঘোষণা করবেন, শান্তি স্থাপন করবেন, সব কিছু ডিসিশন রাষ্ট্রপতি দেবেন। প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশনের গঠন করেন। প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশনের গঠন হয়। তাহলে অর্থ কমিশন গঠন হয় প্রতি 5 বছর অন্তর, এবং সেটা করেন রাষ্ট্রপতি। অর্থ বিল লোকসভায় পেশ করা হয় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে। যখন লোকসভায় অর্থ বিলকে আমরা পেশ করে থাকি, তখন কার পারমিশন নিতে হয়? রাষ্ট্রপতির পারমিশন নিতে হয়। তো এখান থেকে প্রশ্ন উঠছে যে অর্থ বিল কোথায় পেশ করা হয়? না, লোকসভায় পেশ করা হয়। পেশ করার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। তাহলে রাজ্যসভায় এটা যখন পাঠানো হয়, জাস্ট কেবল 14 দিনের জন্য পাঠানো হয়, তার মধ্যেই রাজ্যসভাকে অনুমোদন দিতে হবে। রাজ্যসভা ওই বিলটিকে 14 দিনের মধ্যে যদি না পাঠায়, তার মতামত না জানিয়ে, তাহলে ধরে নিতে হবে যে অর্থ বিল রাজ্যসভায় পাস হয়ে গেছে। তো সেটা কতদিন পরে? 14 দিন পরে। তাহলে লোকসভায় অর্থ বিল পেশ করা হয় কার অনুমোদন নিয়ে? রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে। তাহলে এখানে কোশ্চেন যে রাষ্ট্রপতির অনুমোদন, কোনো বিল অ্যাক্টে পরিণত করার আগে কার অনুমোদন লাগে? না, রাষ্ট্রপতির অনুমোদন। কিন্তু অর্থ বিলে লাগে না। কেন জানো? কেন কি? প্রথমেই তো রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অর্থ বিল লোকসভায় পেশ হয়। তাহলে অনুমোদন রাষ্ট্রপতির কাছে সবার প্রথমেই নিয়ে নেওয়া হয়। তো লাস্টে স্বাক্ষর করার কোনো গল্পই নেই। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রতি বছর কেন্দ্রীয় বাজেট পেশ করেন কি? রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রতি বছর কেন্দ্রীয় বাজেট পেশ করেন কি? তাহলে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গেলে কার অনুমোদন প্রয়োজন? রাষ্ট্রপতির অনুমোদন বা সম্মতি প্রয়োজন। এবং এই রাষ্ট্রপতির সম্মতি না হয়ে গেলে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কে? অর্থমন্ত্রী। তাহলে বাজেট পেশ করার দায়িত্ব কার? অর্থমন্ত্রী। পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যুগ্ম অধিবেশন আহ্বান করতে, মানে ডাকতে পারেন, বা পার্লামেন্টের যুগ্ম অধিবেশন স্থগিত রাখতে পারেন কে? তিনি হলেন রাষ্ট্রপতি। পার্লামেন্টের যুগ্ম অধিবেশন মানে লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে মিলে যে অধিবেশন হয়, সেটাকেই বলছে যুগ্ম অধিবেশন। তো পার্লামেন্টের সদস্য না হয়েও রাষ্ট্রপতি, তিনি পার্লামেন্টের সদস্য নন, তা সত্ত্বেও তিনি পার্লামেন্টের যুগ্ম অধিবেশন আহ্বান করতে পারেন অথবা স্থগিত রাখতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কি? সুপ্রিম কোর্টের যত বিচারপতি, হাইকোর্টের যত বিচারপতি, সবাইকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সংসদের সুপারিশে বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। তাহলে বিচারপতিদের পদচ্যুত করতে গেলে কার সুপারিশ লাগবে? সংসদের বা পার্লামেন্টের। তার সুপারিশ না হয়ে গেল, দিয়ে পদচ্যুত করবেন কে? অবশেষে পদচ্যুতটা করবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, কিন্তু সেটা পার্লামেন্টের সুপারিশ লাগবে, একা একা করতে পারেন না। বিচারে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। বিচারে কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে, তার সেই দণ্ডকে ক্ষমা করতে পারেন একমাত্র একটাই লোক, তিনি হলেন রাষ্ট্রপতি। মৃত্যুদণ্ডাজ্ঞা তিনি মুকুব করতে পারেন। তাহলে এমনকি মৃত্যুদণ্ডাজ্ঞা তিনি মুকুব করতে পারেন, অর্থাৎ কাউকে মৃত্যুর শাস্তি দেওয়া হয়েছে, সেটাও যদি রাষ্ট্রপতি বলে দেন যে মৃত্যুদণ্ড তাকে দেওয়া যাবে না, মুকুব করে দিতে হবে, তাহলেও মুকুব হয়ে যেতে পারে। তাহলে একমাত্র একজন বললে এটা সম্ভব, তিনি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। যিনি রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কখনোই ফৌজদারি মামলা করা যায় না। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এক, জাতীয় জরুরি অবস্থা, মানে দেশের ক্ষেত্রে। রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, মানে যেটাকে বলি আমরা প্রেসিডেন্টস রুল, সেটা। আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এবং
এগুলোর আর্টিকেলও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটেই আর্টিকেল। জাতীয় জরুরি অবস্থা মানে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় 352 নম্বর ধারা অনুযায়ী, আর রাজ্যে 356 নম্বর, আর আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর। সবগুলোর সঙ্গে 4 করে যোগ করে যাও, 4 করে ডিফারেন্স আছে দেখো, 352, তার সঙ্গে 4 যোগ করো 356, তার সঙ্গে 4 যোগ করো 360। এইভাবে মনে রাখতে পারো। যুদ্ধ বা যুদ্ধের ভয় থাকলে রাষ্ট্রপতি জারি করতে পারেন কি না, যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তখন দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি যেটা জারি করবেন সেটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা দেখা দিলে রাজ্যপালের সুপারিশে জারি করা যেতে পারে। রাজ্যে যদি সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা দেখা যায়, অর্থাৎ সংবিধান মেনে কেউ চলছে না, সেটাকে বলা হচ্ছে সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা, সেরকম যদি দেখা দেয় তাহলে রাজ্যপালের সুপারিশ, রাজ্যপাল ফোন করবেন, ঠিক আছে? তো ফোন করে বলবেন যে এই রাজ্যে আর চালানো যাচ্ছে না ঠিকঠাকভাবে সংবিধান অনুযায়ী রাজ্যটাকে, তাহলে রাজ্যপালের সুপারিশে জারি করা যেতে পারে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা মানে স্টেট এমার্জেন্সি। রাজ্য সরকারকে বরখাস্তও করতে পারেন এই স্টেট এমার্জেন্সির দ্বারা। ওকে। দেশে আর্থিক অস্থিরতা দেখা দিলে রাষ্ট্রপতি জারি করবেন আর্থিক জরুরি অবস্থা। তাহলে আর্থিক জরুরি অবস্থা কখন জারি করা যায় না, দেশে যদি আর্থিক অস্থিরতা দেখা যায়, এবং সেটা জারি করবেন কে, এটাও কোশ্চেন আসতে পারে, রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 3 ধরনের জরুরি অবস্থায় সর্বাধিক ক্ষমতার অধিকার কে নেয়? এই 3 ধরনের জরুরি অবস্থায় সর্বাধিক ক্ষমতার অধিকারী হন কে? এই 3 ধরনের জরুরি অবস্থার সময় সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করার আগেই এ বিষয়ে পরামর্শ করতে বাধ্য থাকেন কার কাছে? ক্যাবিনেট বা মন্ত্রিসভার কাছে। কার কাছে? ক্যাবিনেট বা মন্ত্রিসভার কাছে। তাহলে জাতীয় জরুরি অবস্থা আপনি জারি করবেন মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করবেন কে? রাষ্ট্রপতি। কিন্তু এটা করার আগে অবশ্যই ক্যাবিনেট বা মন্ত্রিসভার কাছে পরামর্শ লাগবেই লাগবে। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি লিখিত পরামর্শ না দেন, লিখিতভাবে তিনি যদি না বলেন, তাহলে যতক্ষণ না বলছেন ততক্ষণ রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলেই সেই ঘোষণার 1 মাসের মধ্যেই পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন লাভ করতে হবে। দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে মন্ত্রিসভার সুপারিশে। ওকে, ঘোষিতও হয়ে গেছে। তাহলে যখন জাতীয় জরুরি অবস্থা চলছে মানে ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি চালু হওয়ার ঠিক 1 মাসের মধ্যেই পার্লামেন্টের সমস্ত সদস্যদের ডেকে, সমস্ত সদস্য বলতে লোকসভা এবং রাজ্যসভা সমস্ত সদস্যের কাছ থেকেই অনুমোদন নিতে হবে। সেই অনুমোদন 1 মাসের মধ্যে নিলে জাতীয় জরুরি অবস্থা জারি থাকলো। যদি না নিতে পারেন তাহলে জাতীয় জরুরি অবস্থা আর থাকবে না। পার্লামেন্টের অনুমোদনের পর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কার্যকর থাকতে পারে। এবারে পার্লামেন্টও অনুমোদন দিয়ে দিল, ঠিক আছে? পার্লামেন্ট অনুমোদন দেওয়ার পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেল, ঠিক আছে? তো ম্যাক্সিমাম কতদিন এই জরুরি অবস্থা থাকতে পারে না, ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে। তাহলে পার্লামেন্ট একবার অনুমোদন দিলে ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা কতদিনের জন্য থাকতে পারে না, 6 মাস। 6 মাসের পর কি হবে না, 6 মাসের পর যদি জাতীয় জরুরি অবস্থা জারি রাখতে চান রাষ্ট্রপতি, তাহলে পার্লামেন্টের পুনরায় অনুমোদন দরকার। আবার পার্লামেন্টের সবাইকে ডাকতে হবে, আবার ভোটাভুটি করতে হবে, দিয়ে বলতে হবে আমরা জাতীয় জরুরি অবস্থা জারি রাখতে চাই। ভোটাভুটিতে জিতলে আবার 6 মাস। এভাবেই জাতীয় জরুরি অবস্থার মেয়াদ কতদিন পর্যন্ত রাখা যাবে, এটা ইম্পর্ট্যান্ট। ম্যাক্সিমাম কতদিন, অনির্দিষ্টকাল, অর্থাৎ 6 মাস 6 মাস 6 মাস এরকম পারমিশন নিয়ে নিয়ে যতদিন খুশি জাতীয় জরুরি অবস্থা জারি রাখা যেতে পারে। এখন পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা মোট কবার ঘোষিত হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় জরুরি অবস্থা মোট 3 বার, এখনো পর্যন্ত মোট 3 বার ঘোষিত হয়েছে। কবে কবে? 1962 সাল, 1971 সাল, 1975 সাল। 1962 সালে
চীনের ভারত আক্রমণের সময়, সেই সময় একবার হয়েছিল। 2, 1971 সালে যখন ভারত আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আর 3 নম্বর হচ্ছে প্রথমবার দেশের ভেতরে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়, সেই কারণে একবার বন্ধ হয়েছিল। ওকে, ক্লিয়ার? তাহলে সংকটাপন্ন অবস্থার জন্য একবার হয়। নেক্সট হচ্ছে এখনো পর্যন্ত অভ্যন্তরীণ সংকটাপন্ন অবস্থার জন্য দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তাহলে কতবার? একবার। ন্যাশনাল ইমার্জেন্সি কতবার? একবার। কোন কারণে? না কেবলমাত্র অভ্যন্তরীণ সংকটের কারণে একবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিন্তু যদি বলা হয় মোট কতবার, না মোট বললে 3 বার। ওকে, এটি ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। তাহলে ফখরুদ্দিন আলী আহমেদ তিনি অভ্যন্তরীণ সংকটাপন্ন অবস্থার জন্য দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং এটা একবারই হয়েছিল। কোন কারণে? এই অভ্যন্তরীণ সংকটাপন্ন অবস্থার জন্য। রাজ্যে জরুরি অবস্থা জারি করতে কার অনুমোদন লাগে? তাহলে রাজ্যেও যদি জরুরি অবস্থা জারি করতে চাওয়া হয় তখনও কিন্তু পার্লামেন্টের অনুমোদন বা সংসদের অনুমোদন লাগবে, যেভাবে জাতীয় জরুরি অবস্থার সময় লাগছিল। একবার অনুমোদন নিলে রাজ্যে জরুরি অবস্থা জারি থাকতে পারে, পুরো ন্যাশনাল এমার্জেন্সির মতো এখানেও 6 মাস থাকবে। এভাবে রাজ্যে জরুরি অবস্থা জারি বা কার্যকর রাখা যায় সর্বাধিক 3 বছর, সেখানে ছিল অনন্তকাল, অর্থাৎ তার কোনো লিমিট ছিল না। জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে কোনো টাইম লিমিট ছিল না, কিন্তু রাজ্যে সংসদের অনুমোদন নিয়ে ম্যাক্সিমাম রাখা যাবে 3 বছর। ম্যাক্সিমাম 3 বছর, প্রত্যেক 6 মাস অন্তর পারমিশন নিতে হবে সংসদের। তার মানে মোট কতবার? না প্রত্যেক বছরে 2 বার, মানে মোট 6 বার। 3 বছরে মোট, তার মানে 6 বার রাজ্যের জরুরি অবস্থা পরপর রাখা যেতে পারে। 3 বছর মানে কত মাস? না 3 × 12, এতগুলো মাস। প্রতি 6 মাস অন্তর পারমিশন নিতে হয়, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলাম, 6 দিয়ে 12, 3 দুয়ে 6 দাঁড়ালো, তাহলে 6 বার। কতবার? তাহলে 6 বার ম্যাক্সিমাম রাখা যাবে 3 বছরে। তাহলে রাজ্যে জরুরি অবস্থা জারি রাখা যাবে পরপর 6 বার, বা বলা যেতে পারে সর্বাধিক 3 বছর। জরুরি অবস্থার সময় সংবিধানের যে 2টি ধারা রাষ্ট্রপতি কোনোভাবে খর্ব করতে পারেন না। সব আর্টিকেল, সমস্ত অধিকার বন্ধ হয়ে যাবে, কিন্তু 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেল কখনোই বন্ধ রাখা যাবে না। এই 20 নম্বর আর 21 নম্বর কি বলে দেয়? না জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলে। তো আমরা 25টি ওয়ান লাইনার কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন শেষ করে ফেললাম, এবং এভাবে পুরো সংবিধানটাকে আমরা ওয়ান লাইনারের মাধ্যমে শেষ করার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।